নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় পদ্মা নদীর মাঝি। এই উপন্যাসটি নিয়ে আমরা আগেও একটি আলোচনা করেছি, তবে আজকে আমরা একটু চরিত্রের দিকগুলোকে দেখবার চেষ্টা করব এবং এই উপন্যাসের যে মূল কাহিনী সেটাকেও একটু সংক্ষেপে বুঝে নেবার চেষ্টা করব। তো এটা বলা যেতে পারে পদ্মা নদীর মাঝি নিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। তো শুরু করা যাক। প্রথমে যে কথা বলতে হয় যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের প্রাথমিক পরিচয় হচ্ছে এটি একটি আঞ্চলিক উপন্যাস। আঞ্চলিক উপন্যাস বলতে আমরা জানি যে একটি অঞ্চল, একটি বলা যেতে পারে আঞ্চলিক পরিসরে একটি গোষ্ঠী, তাদের জীবন, তাদের জীবিকা, তাদের বেঁচে থাকার লড়াই সবটা যখন লোকাল কালার অর্থাৎ তাদের সাংস্কৃতিক পরিমণ্ডল, তাদের কালচার, তাদের লোকসংস্কৃতির যে ক্ষেত্রটা সবটাকে নিয়ে যখন একটা উপন্যাসের মধ্যে তুলে ধরা হয় তখন তাকে আঞ্চলিক উপন্যাস বলা যায়। কিন্তু আঞ্চলিক উপন্যাসের ক্ষেত্রে যেটা প্রযোজ্য খুব বক্তব্যটুকু যে সেটা কিন্তু উপন্যাস, সেটা নিছক একটা ডকুমেন্টারি ফিল্ম নয় বা ডকুমেন্টারি একটা তথ্যের ক্ষেত্র নয়। আঞ্চলিক উপন্যাসের সমস্যাটা এখানেই যে যেহেতু এই ধরনের উপন্যাসগুলো একটা অঞ্চলের সামগ্রিক পরিমণ্ডলটাকে তুলে ধরে, তাদের জীবন জীবিকা বেঁচে থাকার লড়াইটাকে তুলে ধরে, ফলে তথ্যনিষ্ঠা এই জাতীয় উপন্যাসের একটা বড় বৈশিষ্ট্য। কিন্তু সাহিত্যের মধ্যে তো শুধু আমরা ডকুমেন্ট বা তথ্যকে পেতে চাই না, পেতে চাই নরনারীর সম্পর্ককে, তাদের হৃদয়, তাদের ভাবের জায়গাটাকে, তাদের সম্পর্কের টানাপোড়েনগুলোকে, তাদের প্রেম ভালোবাসার জায়গাগুলোকে উপলব্ধি করতে। সেটাই আঞ্চলিকতার সেই তথ্য বহুলতার মাঝেও একটা সাহিত্য হয়ে ওঠার সেই যে ফ্লেভার বা সেই যে স্বাদ সেটাকে আমাদের পাঠকের কাছে পৌঁছে দেয়। পদ্মা নদীর মাঝি একটি আঞ্চলিক উপন্যাস যেখানে কেতুপুর গ্রাম, পদ্মা তীরবর্তী কেতুপুর গ্রামের জেলেদের বা মাঝিদের জীবনকে এই উপন্যাসের মধ্যে তুলে ধরা হয়েছে এবং এই গ্রামেরই মাঝি স্বরূপ কুবেরকে আমরা পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলে সম্প্রদায়ের একজন প্রতিনিধি চরিত্র বলতে পারি। কিন্তু পদ্মা নদীর মাঝি যে আঞ্চলিকতাকে রক্ষা করেও সেটা যে একটা উপন্যাসের স্তরে পৌঁছেছে তার বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কুবের, কপিলা এবং মালা, বিশেষত কুবের এবং মালার যে দাম্পত্য জীবন তার মাঝখানে কপিলার অনুপ্রবেশ, শালিকা কপিলা তার অনুপ্রবেশ, তাকে ঘিরে যে প্রেম ভালোবাসার যে সম্পর্কের একটা সুন্দর মধুর আবেদনকে এখানে দেখানো হচ্ছে, সেটাই কিন্তু এই উপন্যাসের তথাকথিত তথ্যবহুলতার মধ্যেও কুবেরের মতো মাঝিদের জীবন সংগ্রামের যে কাঠিন্য, সেই কাঠিন্যের মাঝেও একটা অন্য স্বাদ, একটা অন্য রসাবেদন তৈরি করে। তো এই উপন্যাসের বিষয়বস্তুটা কি না, এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে যে পদ্মা তীরবর্তী কেতুপুর গ্রাম, সেখানকার মাঝি জেলে সম্প্রদায়, তাদের জীবন জীবিকা বেঁচে থাকার লড়াই এবং সেই লড়াইয়ের প্রতিনিধিত্ব করছে কুবের মাঝি। কুবের, গণেশ এরা ধনঞ্জয়ের নৌকায় সারা রাত ইলিশের মরশুমে মাছ ধরে। উপন্যাসটা শুরুই হচ্ছে ইলিশের মরশুমে, যেখানে সারা রাত কুবেরেরা কিংবা গণেশেরা কঠিন পরিশ্রম করে জলে বৃষ্টিতে ভিজে তারা কি করে না ওই মাছ ধরে এবং সেই মাছ ধরার যে হিসেব তা হচ্ছে যে যেহেতু নৌকাটি আমাদের ধনঞ্জয়ের, তাই যা মাছ উৎপন্ন হবে বা মাছ পাওয়া যাবে তার যে দাম তার অর্ধেক কুবের এবং আমাদের গণেশ পাবে এবং বাকি অর্ধেক ধনঞ্জয়, সে কম খাটে কারণ সে মালিক, সে পাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে কুবেরদেরকে বারবার ঠকায় একদিকে চালানবাবুরা, তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত করে, আবার অন্যদিকে যা মাছ পড়ে সেই মাছের হিসাবেও কারচুপি করে দেখায় এই ধনঞ্জয়ের মতো মালিকেরা। মানিক বন্দ্যোপাধ্যায় খুব চমৎকারভাবে বলা যেতে পারে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বলি বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বলি, একটা অর্থনৈতিক কাঠামো, সেখানে শ্রমিক এবং মালিকের মধ্যেকার যে দ্বন্দ্ব, মালিক যে ছলচাতুরি করে নিজের হিস্সাটা বুঝে নেয়, অধিক লাভের দিকটাকে গুরুত্ব রাখে এবং শ্রমিকদেরকে ঠকিয়ে তাদের থেকে মুনাফার একটা বড় অংশ ভোগ করে, এখানে কিন্তু সেই শ্রমিকের পর্যায়ে পৌঁছে যাচ্ছে কুবের কিংবা গণেশেরা, যাদেরকে বারবার ঠকাচ্ছে চালানবাবুরা কিংবা এই ধনঞ্জয়ের মতো নৌকার মালিকেরা। তো যে জন্য আমরা দেখতে পাবো কুবেরকে বলতেও শোনা যায় যে গরিবের মধ্যে সে গরিব, ছোট লোকের মধ্যে সে ছোট লোক, তাকে এভাবে ঠকানোটা যেন একটা সামাজিক নীতি নিয়মের মধ্যে পড়ে গেছে। এটাই হচ্ছে আঞ্চলিক উপন্যাস হিসাবে এই উপন্যাসে যে জেলেদের জীবনকে দেখানো হয়েছে, তাদের জীবন সংগ্রামের যে কাঠিন্য, যে দুঃখ দারিদ্র্য, অথচ তাদের পরিবারে প্রতিদিন
ঠিকমতো খাবার জোটে না, অথচ সন্তান জন্মের যে ব্যাপারটা সেটা কিন্তু লেগেই থাকে, অতিথিদের আগমন ঘটেই থাকে, অথচ খাবারের জোগাড় থাকে না সেই মতো। তাদেরকে চালের ধার নিতে হয় অন্যের বাড়িতে গিয়ে। আমরা দেখেছি গণেশকে ধারের জন্য অন্যের বাড়িতে পৌঁছতে। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু দেখিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় চমৎকারভাবে একটা আঞ্চলিক প্রেক্ষাপটকে সামনে রেখে জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকাকে একেবারে উপন্যাসের শুরুতেই তাদের কঠিন সংগ্রামের জায়গাটাকে দেখাচ্ছেন। কিভাবে একদিকে তারা সমাজের ব্রাহ্মণদের দ্বারা বা উচ্চবিত্ত শ্রেণী বা যারা সম্ভ্রান্ত শ্রেণী তাদের দ্বারা উপেক্ষিত হয়ে কেতুপুর গ্রামে তারা লেগে লেগে একেবারে বলা যেতে পারে সেঁটে সেঁটে তাদের বাড়িগুলো এই যেন একেবারে একটি বাড়ি আরেকটি বাড়ির সঙ্গে লেগে রয়েছে, এইভাবে দেখানো হয়েছে। তারা সমাজের সম্ভ্রান্ত শ্রেণীর দ্বারা উপেক্ষিত, এটা একটা দিক। এবং তার সঙ্গে আমরা এটাও দেখতে পাবো, একদিকে যেমন উচ্চবিত্ত শ্রেণী তাদেরকে উপেক্ষা করছে, তখন আরেক দিকে প্রকৃতিও তাদের প্রতি নির্দয়। পদ্মা, সেখানে বন্যার জলের তাদের ঘর বাড়ি ভেসে যাওয়া, কালবৈশাখী ঝড়ের কথা আছে। আমরা দেখতে পাবো এরপর কাহিনী এগিয়ে যাচ্ছে, এবং সেই এগিয়ে যাওয়া কাহিনীর ধারাতে আমরা দেখতে পাবো কেমন করে আবার একটা সময় আসে যখন ইলিশের মরশুম ফুরিয়ে যায়, কুবেরেরা তখন মাঝিগিরি করে। এবং এইভাবেই একদিন মাঝিগিরির কাজ করতে গিয়ে রাসুর সঙ্গে তাদের দেখা হয়, যে রাসু বেশ কয়েক বছর আগে চলে গিয়েছিল আমাদের যে হোসেন মিয়া তার ময়নাদ্বীপ থেকে সে আবার ফিরে আসে। সে তার স্ত্রী তার পুত্রদেরকে নিয়ে গিয়েছিল, তারা সকলেই ময়নাদ্বীপে মারা যায়। প্রাণ বাঁচাতে সে পালিয়ে আসে। এরপর ঘটনাচক্রে আমরা দেখতে পাবো যে ঘটনা এগোচ্ছে, কাহিনীর মধ্যে প্রবেশ করছে কে না হোসেন মিয়া। এই হোসেন মিয়াকে কেন্দ্র করেও এই কাহিনী একটা অন্য মাত্রা পাচ্ছে। হোসেন মিয়ার জীবনের স্বপ্ন হচ্ছে ময়নাদ্বীপ, তার লক্ষ্য হচ্ছে এই কেতুপুর গ্রামের নিরীহ অসহায় সর্বশান্ত মানুষগুলোকে নিয়ে গিয়ে তার ময়নাদ্বীপে তাদেরকে বসবাসের জায়গা করে দেওয়া। তারা সেখানে জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে তারা চাষবাস করুক, সেখানে তারা বসতি স্থাপন করুক, একটা রাজ্য প্রতিষ্ঠিত হোক, একটা জমিদারির পত্তন হোক। সারা জীবন এই স্বপ্নটাই বহন করেছে আমাদের হোসেন মিয়া। এরই মাঝখানে আমরা দেখতে পাবো যে কুবেরের জীবন, তার দাম্পত্য জীবন, তার একটি মেয়ে রয়েছে যার নাম গোপী। এছাড়া একটি সন্তান ছিল পূর্বে, অর্থাৎ একটি ছেলে ছিল এবং তার সদ্য আরেকটি সন্তানের জন্ম হয়েছে, অর্থাৎ 2 ছেলে এবং 1 মেয়ে। এবং তার বলা যেতে পারে তার স্ত্রীর কথাও আমরা জানতে পারি, যার নাম মালা। এই যে মালাকে দেখানো হচ্ছে সে জন্ম থেকেই পঙ্গু। এই পঙ্গু মালার সঙ্গে কুবেরের একরকম সম্পর্ক। কুবের তার মধ্যে প্রেয়সী সত্তার তেমন কোনো পরিচয় পায় না, বরং তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গৃহিণী সত্তা, জননী সত্তা। এই গৃহিণী বা জননী সত্তা নিয়েই সে তার সন্তানদের দেখাশোনা করে। যেহেতু সে পঙ্গু, তাই কুবেরের খুব একটা কাছে কাছে থেকে তার সেবা যত্ন করা এটা মালার পক্ষে সম্ভব হয় না। এরই মাঝে আমরা দেখতে পাবো কুবেরের জীবনে নতুন করে প্রবেশ করে তার শ্যালিকা, আমাদের যে নায়িকাই তাকে বলা যেতে পারে কপিলা। শ্যামদাসের সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু শ্যামদাসের সঙ্গে তার সম্পর্কটা সেইভাবে টেকে না। শ্যামদাস নতুন করে আবার বিবাহ করে, তাকে তাড়িয়ে দেয় এবং সে তার চরডাঙ্গায় তার বাপের বাড়িতে থাকে। এবং যখন বন্যার সময় কুবের তার স্ত্রী মালার কথা মতো শ্বশুরবাড়ির লোকজনদেরকে দেখতে যাচ্ছে, তখন তার সঙ্গে চলে আসছে আমাদের এই কপিলা চলে আসছে কুবেরের সংসারে সে থেকে যাচ্ছে, নানাভাবে কুবেরকে সাহায্য করছে। কুবেরের সঙ্গে কপিলার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, একটা প্রেমের সম্পর্ক, যে সম্পর্কের ঠিক কোনো নাম দেওয়া যায় না হয়তো, কিন্তু সেটাকে প্রেমের সম্পর্কই বলা যায়। কারণ এতদিন স্ত্রীকে ঘিরে যে অপূর্ণতা কুবেরের মনে ছিল, সেটা নতুন করে পূর্ণতা পাচ্ছে আমাদের তার যে শ্যালিকা কপিলাকে ঘিরে। কারণ কপিলা হাস্যময়ী, যে হাসি কখনো কুবের তার স্ত্রী মালার মধ্যে দেখেনি। এই যে হাসি, মশকরা করা, আবার পাশে পাশে থেকে হুঁকো বা তামাকের উপাদানটিকে যোগান দেওয়া, পা ধোয়ার জল এগিয়ে দেওয়া, এই যে প্রেয়সী সত্তার জননী সত্তার একটা অপূর্ব সংশ্লেষ আমরা কপিলার মধ্যে লক্ষ্য করি, সেটা কোথাও কুবেরকে কপিলার প্রতি আকৃষ্ট করে। কপিলা তার কাছে রহস্যময়। এই কুবের এবং কপিলার সম্পর্কটা টেকে না প্রাথমিকভাবে। শ্যামদাসের বাড়িতে আবার ফিরে যায় আমাদের কপিলা, কিন্তু শেষ পর্যন্ত আবার কপিলা চলে আসে কুবেরদের ঘরে। এবং তারপর আমরা যেটা দেখতে পাই যে এর মধ্যে ঘটনা অনেকটা এগিয়ে যায়। কুবেরের মেয়ে অর্থাৎ গোপী সেই পা ভেঙে ফেলে,
ঝড় হয় এবং সেই ঝড়ে তার বাড়ির অংশটা ভাঙা পড়ে এবং তাতে তার মেয়ে আহত হয় এবং সেই মেয়েকে নিয়ে সে একটা রাত কাটিয়ে চলে আসে আমাদের যেখানে বলা যেতে পারে যে সদর হাসপাতাল আমিনপুরে, সেখানে। এবং সেখানে তার সঙ্গে থাকে তার শালিকা কপিলা সবসময় কুবেরের পাশে থেকেছে, মাসি রূপে তার যে দায়িত্ব গোপীর প্রতি সেই দায়িত্ব পালন করেছে। এবং তারপরে আবার সে ফিরে গেছে তার বলা যেতে পারে স্বামী শ্যামদাসের বাড়িতে। তারপরে ঘটনা এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে কুবের সে যখন মাঝিগিরির কাজ ছেড়ে, মানে মাঝিগিরির কাজ নিয়ে জেলে হিসেবে তার যে কাজ, সেই কাজের মরশুম, ইলিশের মরশুম কেটে যাওয়ার পর সে মাঝি হিসাবে সে হোসেন মিয়ার নৌকায় কাজ করে, তার বিভিন্ন চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং ঘটনাচক্রে তার মেয়ের বিবাহ দেবার বয়স হয় এবং সেই মেয়েকে কার হাতে দেবে। প্রাথমিকভাবে সে একবার যুগলের কথা ভাবে, গণেশের শ্যালক যে, কখনো বা সে রাসুর কথা ভাবে, কখনো বা এইভাবে বারবার হিসাব করতে করতে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাবো সে বলা যেতে পারে বঙ্কুর সঙ্গে তার মেয়ের বিবাহ দিচ্ছে। হোসেন মিয়ার যেহেতু পাত্র এবং হোসেন মিয়াকে আমাদের কুবের খুব মান্যতা দেয়। তো এই যে গল্পটা এখানে আমরা দেখতে পাবো যে গল্পের একেবারে শেষটা আসছে এই রকম জায়গায় যেখানে কুবের হোসেন মিয়ার ময়নাদ্বীপ সম্পর্কে অবহিত হলেও ময়নাদ্বীপের ফিরে যাওয়া বা ময়নাদ্বীপে চলে গিয়ে সেখানে বসতি স্থাপন করা এটাকে সে কখনো মেনে নিতে পারে না। কিন্তু রাসুর সঙ্গে তার মেয়ের বিবাহ দেওয়ার কথা বলেও যখন কুবের মেয়ের বিবাহ দিল না রাসুর সঙ্গে, তখন বাধ্য হয়ে আমরা দেখতে পেলাম রাসু প্রীতম মাঝির ঘটি চুরি করলো এবং সেই টাকার ঘটি চুরি করে সে সেটাকে লুকিয়ে রাখলো কুবেরের বাড়িতে। এবং তার ফলে কুবেরকে যখন চৌকিদার ধরতে এলো তখন জেলে যাওয়ার ভয়, জেলে যাওয়ার থেকে নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত হোসেন মিয়ার পরামর্শে তাকে, যে ময়নাদ্বীপে সে কখনো যেতে চায়নি, যে ময়নাদ্বীপে গিয়ে বসবাস করার কথা সে কখনো ভাবেনি, সেই ময়নাদ্বীপের উদ্দেশ্যেই তাকে পাড়ি দিতে হয় এবং এখানেও তার সঙ্গী হয় কপিলা। তার নতুন জীবন শুরু হলো এবং সেই নতুন জীবনে এতদিন যে পাশে পাশে থাকার চেষ্টা করেছে সেই কপিলাই তার সঙ্গিনী হয়ে তার সঙ্গে ময়নাদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দেয়। নতুন জীবন কুবেরের, নতুন সঙ্গী কপিলা। এই হলো উপন্যাসটা, যেখানে শেষ পর্যন্ত নিয়তির যেন এক অনিবার্য পরিণতি রূপে কুবেরকেও শেষ পর্যন্ত চালিত হতে হয় ময়নাদ্বীপের উদ্দেশ্যে এবং সেই ময়নাদ্বীপে তার সঙ্গী হয় শেষ পর্যন্ত কপিলা। মালা থেকে যায় কেতুপুর গ্রামে। তার পরবর্তী ইতিহাস আর এই উপন্যাসে রাখা হয়নি, হয়তো রাখার দরকারও হয়নি। সেখান থেকে একটা নতুন ইতিহাস তৈরি হবে, সেটা পাঠকরা ভেবে নেবে। তো এই যে উপন্যাস, এই উপন্যাসে প্রাথমিকভাবে আমাদের কিছু চরিত্রের কথা উঠে আসে, যার মধ্যে প্রথমেই যে চরিত্রটির কথা আমাদের মনে পড়ে সে হচ্ছে কুবের, এবং তার সঙ্গে উঠে আসে কপিলা এবং মালার কথাও। কুবের, কপিলা এবং মালা এই তিনটি চরিত্রের যে সম্পর্কের টানাপোড়েন সেটা এই উপন্যাসের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক একটা জায়গা। যে কুবের সে পদ্মা নদীর মাঝি, সে পরিশ্রম করতে পারে। আমরা দেখেছি ইলিশের মরশুমে সে সারা রাত মাছ ধরে, একটি ছোট্ট কাপড়কে লেংটির মতো শরীরে আটকে সে কেমন করে ঝড় বাদল বৃষ্টির মধ্যে জলের মধ্যে ভিজে গিয়েও সে কীভাবে মাছ ধরে। কিন্তু এত কিছু করার পরও কুবের কখনো ন্যায্য দাম পায় না, তাকে চালান বাবুরা ঠকায়, তাকে ধনঞ্জয় যে তার নৌকার মালিক সেই মালিক তাকে ঠকায়, যে জন্য কুবেরকে কষ্ট একটা স্বীকার করে বলতেই হয় যে গরিবের মধ্যে সে গরিব, ছোট লোকের মধ্যে সে ছোট লোক। তাকে ঠকানোটা যেন মানুষ সামাজিক নীতি নিয়মের মধ্যে মনে করে। এই যে কুবের, যে কেতুপুর গ্রামের জেলে সম্প্রদায়েরই একটা প্রতিনিধি স্থানীয় চরিত্র, তার জীবনে আমরা বলতে পারি যে তার জীবনে নারী রয়েছে, দুই নারী। একদিকে রয়েছে তার বিবাহিত স্ত্রী মালা এবং অন্যদিকে কপিলা। প্রাথমিকভাবে আসা যাক মালার সঙ্গে তার সম্পর্কের কথায়। মালা কুবেরের বিবাহিতা স্ত্রী। মালা জন্ম থেকেই পঙ্গু, কিন্তু মালার গায়ের রং ফর্সা, বাবুদের বাড়ির মতোই তার গায়ের রং। কুবের জানে যে মালা যদি পঙ্গু না হতো তাহলে সে কখনো কুবেরের বাড়িতে পায়ের ধুলো দিতেও আসতো না। ফলে কুবের কিন্তু মালাকে যত্ন করে, মালাকে কখনো অসম্মান করে না। এটা কিন্তু আমরা দেখতে পাবো যে কুবেরের শাশুড়িও স্বীকার করেছে যে খোঁড়া মায়ারে আমার মাথায় কইরা থুইছ, অর্থাৎ আমার খোঁড়া মেয়েকে তুমি মাথায় করে রেখেছ।
এই যে জামাইয়ের প্রতি তার একটা বিশ্বাস আছে যে জামাই কখনো মেয়ের অযত্ন করে না, কুবের সত্যি কখনো মালাকে অযত্ন করেনি। এই মালার সঙ্গে কুবেরের সম্পর্কটা আপাতভাবে একটা স্থিতিশীল সম্পর্ক, সেখানে কোথাও কোনো ব্যাঘাত ঘটার কথা ছিল না। কিন্তু হঠাৎ করে তাদের জীবনে তার সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়ে যাচ্ছে যখন কপিলা তার জীবনে আসছে। কেন আসছে এবং কিভাবে আসছে এবং তার ফলটাই বা কী হলো সেটার প্রসঙ্গে যার আগে আরও কুবের সম্পর্কে দু এক কথা বলা প্রাসঙ্গিক। যে কুবের সে পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝিতে সে পদ্মা নদীর মাঝি রূপে সে জেলে নৌকায় করে মাছ ধরে, উন্মুক্ত প্রকৃতির মাঝে ভেসে বেড়ানো, ফলে তার মনটাও উন্মুক্ত। কিন্তু কোথাও আমরা বলতে পারি যে তার যে স্ত্রী মালা সে পঙ্গু, ফলে পঙ্গু মালাকে নিয়ে কোথাও কুবেরের মনের মধ্যে একটা অপূর্ণতা কিন্তু ছিল। এবং এরই পাশাপাশি আমরা যেটা দেখব যে কুবের স্ত্রীকে সম্মান করে, স্ত্রীকে মর্যাদা দেয়, এটা যেমন সত্য, তেমনি জেলে পাড়ার আর পাঁচজন পুরুষের মতো যে তারও চরিত্র বৈশিষ্ট্য, পুরুষতান্ত্রিক আধিপত্যের মানসিকতা, সেটাও কিন্তু কুবেরের সম্পর্কে সত্য। আমরা দেখতে পাবো যে মেয়ে গোপীর বিবাহ প্রসঙ্গে যখন যুগলকে পাত্র হিসাবে স্থির করেও সে যুগলকে অস্বীকার করতে চায়, যুগলের সঙ্গে মেয়ের বিবাহ দিতে চায় না, তখন সেই বিষয়ে যখন তাকে পরামর্শ দিতে চায় মালা, তখন তার স্পষ্ট বক্তব্য, মায়ালোক চুপ কইরা থাকো, পোলা বিয়ানের লাইগা পৃথিবীতে আইছোস, বিয়া পোলা যত পারস রাও করস কেনে। এই যে বলছে যে মায়ালোক চুপ কইরা থাক, পোলাবিয়নের লাগা অর্থাৎ সন্তান জন্মের জন্য তুমি পৃথিবীতে এসেছো, সন্তানের জন্ম দাও, কথা বলিস কেন? এই যে নারীর বক্তব্যকে গুরুত্বহীন মনে করে তাকে চুপ করিয়ে দেওয়া, সে হয়তো মালাকে বলা যেতে পারে অসম্মান কোনোদিনও করেনি। কিন্তু এটাও সত্য যে জেলে পাড়ার আর পাঁচজন পুরুষের চরিত্রের যে বৈশিষ্ট্য, যে রক্তের যে ডাক, সেটা কিন্তু কখনো কুবের অস্বীকারও করতে পারে না। ফলে পুরুষতান্ত্রিক আধিপত্য চালিত সেই সমাজে সেই আধিপত্যের মানসিকতা কিন্তু তার এই কথার মধ্যেও প্রকাশ পায় যে মালা যেহেতু একজন নারী, তাই তার কোনো কথা বলা সাজে না, মেয়েকে কার সঙ্গে বিবাহ দেবে সেটা একান্তভাবেই কুবেরের নিজস্ব ভাবনা। এখান থেকে আমরা বুঝতে পারি কুবের চরিত্রটা অনেকটা ডাইনামিক চরিত্র, অনেকগুলো দিক তার মধ্যে আছে। একদিকে তার মধ্যে উদারতা আছে, মেজ কর্তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কানাঘুষো কথা আছে, কিন্তু কুবের সেগুলোকে পাত্তা দেয় না, ফলে তার চরিত্রের একটা উদারতা আমরা লক্ষ্য করতে পারি। জেলেপাড়ার যে চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে লেখক বলছেন যে জেলেপাড়ার লোকেরা একটু কাম প্রকৃতির হয়, তারা খুব সংকীর্ণ হয়, এই সংকীর্ণতা কিন্তু কুবেরের মধ্যে নেই। আবার এটাও সত্য যে এই সব কিছু থেকে বেরিয়ে গিয়েও সে কিন্তু পুরোপুরি বাইরের নয়, তাই তো সে পুরুষতান্ত্রিক আধিপত্য নিয়ে বলতে পারে মায়ালোভ চুপ কইরা থাক, পোলা বিয়নের লাইগা পৃথিবীতে আইছোস। এই যে পোলা বিয়নের লাইগা পৃথিবীতে এসেছো, সেটাই তোমার কাজ, সেটাই তুমি করো, এই মানসিকতাও সে প্রকাশ করতে পারে। কিংবা যখন সে দীর্ঘদিন পর বাড়ি ফিরে জানতে পারে এর মধ্যে নিজের পা ভালো করবার জন্য মেজকর্তার সঙ্গে সে আমিন বাড়ি গিয়েছে অর্থাৎ মালা, তখন কুবেরের রাগের কথাও আমরা দেখতে পাই যে স্ত্রী তাকে একজন পরপুরুষের সঙ্গে হাসপাতালে যাওয়া, এটাকে তার পুরুষ হিসাবে তার পৌরুষত্বে কোথাও যেন একটা আঘাত দেয়। ফলে এখান থেকে একটা ঈর্ষার মানসিকতাও তার মধ্যে তৈরি হচ্ছে। এটা খুবই স্বাভাবিক। স্বামী তার স্ত্রীকে কখনো অন্য পুরুষের সঙ্গে কোনো হাসপাতালে যেতে শুনলে সেটা নিঃসন্দেহেই তার কাছে খুব একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়, রাগের কারণ হয়ে দাঁড়ায়। কুবের কিন্তু এই স্বাভাবিক পুরুষালী যে বৈশিষ্ট্যগুলি বা পুরুষ সুলভ বা স্বামী সুলভ যে বৈশিষ্ট্যগুলি, কুবের কিন্তু তার থেকে আলাদা নয়। এখানে কিন্তু কুবেরের চরিত্রে সেই দিকগুলো এখানে প্রকাশ পাচ্ছে। পাশাপাশি কুবের চরিত্রের আরও একটা দিক হচ্ছে কুবের কিন্তু খুব হিসাবী। কুবের কিন্তু খুব হিসাবী, যার পরিচয় আমরা দেখতে পাবো যে মেয়ের বিবাহ দেবার ব্যাপারে সে কিন্তু খুব আগ্রহ তার মধ্যে আমরা লক্ষ্য করব। সে কখনো রাসুর সঙ্গে, কখনো বা সে বলা যেতে পারে যুগলের সঙ্গে এই যে বারবার পাত্র সে পরিবর্তন করছে, কারণ কার কাছ থেকে সে বেশি করে পণ আদায় করতে পারে মেয়ের বিবাহ দিয়ে, এই হিসাবের কড়িটা সে সবসময় বুঝে নিতে চায়। এবং শুধু তাই নয়, মেয়ের যখন পা ভেঙে যাচ্ছে সেই পা সারানোর জন্য রাসু চেষ্টা করছে। রাসু মালাকে নিয়ে আমিন বাড়ির হাসপাতালে যাচ্ছে যখন কুবের বাড়িতে থাকছে না, এবং সেই সময় দেখা যাচ্ছে যখন মেয়ের পা প্রাথমিকভাবে ডাক্তার ঠিক হবে না বলেই দিয়েছিল, তখন রাসুর সঙ্গেই সে বিবাহ দেবে স্থির করে। কিন্তু যেই মুহূর্তে সে জানতে পারে যে তার পায়ের অপারেশন হয়েছে, রাসু নিজে নিয়ে গিয়ে তার অপারেশন করিয়ে এনেছে এবং ডাক্তার বলেছে সে ভবিষ্যতে চলতে পারবে,
অন্তত খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও, তখন দেখা যাবে কিন্তু কুবেরের মানসিকতা কিন্তু বদলে যাচ্ছে। কুবের তখন আবার সিদ্ধান্ত নিচ্ছে যে রাসুর সঙ্গে সে বিবাহ দেবে না। শেষ পর্যন্ত ঘটনাচক্রে পড়ে তাকে বঙ্কুর সঙ্গে বিবাহ দিতে হচ্ছে, কারণ হোসেন মিয়া স্থির করেছে সেই পাত্র। হোসেন মিয়ার ওপর কথা বলা কুবেরের পক্ষে সম্ভব নয়। ফলে কুবেরের মধ্যে কিন্তু একটা হিসাবি বুদ্ধি সব সময় কাজ করছে। এইবার এই কুবের চরিত্রের আলোকেই আমরা বুঝে নেব আমাদের যে মালা এবং কপিলা তাদের যে উপস্থিতি, সেটা তো কুবের চরিত্রকে ঘিরেই। কারণ এই উপন্যাসের মধ্যে ত্রিকোণ প্রেমের একটা সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে। বাংলা সাহিত্যে ত্রিকোণ প্রেম বা সম্পর্কের টানাপোড়েন বহু রয়েছে। আমাদের মনে পড়ে যাবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের কথা। সেখানেও আমরা দেখতে পাবো যে কেমন করে এক নারী এবং দুই পুরুষের মধ্যেকার একটা সম্পর্কের টানাপোড়েন। একদিকে চন্দ্রশেখর, অন্যদিকে প্রতাপ, এবং মাঝখানে রয়েছে শৈবলিনী। এই যে পথ চলাটা, এটা আমরা দেখতে পাবো যে মানিক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে এখানে যদিও এক নারী নয়, দুই নারী এক পুরুষ। দুই নারী এবং এক পুরুষের সম্পর্কটা তখনই খুব দ্বন্দ্বাত্মক হয় যখন আমরা দেখতে পাবো যে নারীর সাধারণভাবে দুটো সত্তা থাকে। একটা হচ্ছে জননী সত্তা বা গৃহিণী সত্তা, আর একটা হচ্ছে তার প্রেয়সী সত্তা। এই দুই সত্তার যে একত্র সহাবস্থান ঘটে না এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে নাও ঘটতে পারে, এবং যখন না ঘটে তখনই একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং সেই দ্বন্দ্বের ফলে একজন নারীর জায়গা আরেকজন নারী পূরণ করে নিতে চায়, এবং একজন নারীর প্রতি আসক্ত থাকা পুরুষ দ্বিতীয়বার নতুন কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়। কুবেরের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। আমরা দেখতে পাবো যে কুবের সে প্রাথমিকভাবে তার স্ত্রী মালাকে নিয়ে সুখী ছিল, যেখানে তার শাশুড়ি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে মেয়েকে তুমি খোঁড়া মেয়েকে মাথায় করে রেখেছো। কুবেরকেও স্বীকার করতে হয়েছে তার স্ত্রী যতখানি ফর্সা সুন্দরী, তাতে করে শুধুমাত্র পঙ্গু বলেই সে তার বাড়িতে এসেছে। ফলে সেই মেয়েকে সে কিন্তু এক অর্থে বলা যেতে পারে সম্মানও করে। আবার পুরুষালী তার যে তেজ, সেটাও আমরা লক্ষ্য করেছি। তো এই যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কের মাঝে প্রবেশ করছে কপিলা। আসলে এখানে মনে রাখতে হবে যে মালা চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে মালার মধ্যে যতখানি গৃহিণী সত্তা বা ঘরণী সত্তা আছে কিংবা জননী সত্তা কাজ করেছে, তার থেকে মানে অনেক বেশি একটা বলা যেতে পারে প্রত্যাশা ছিল কুবেরের। নারীর যে প্রেয়সী সত্তা, যেটা আমরা কপিলার মধ্যে লক্ষ্য করব, সেটা কিন্তু আমাদের এই মালার মধ্যে ছিল না। মালার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সে সন্তানদেরকে যত্ন করে, সন্তানদেরকে দেখাশোনা করে, কিন্তু কুবেরের প্রতি তার যত্নটা একটু কম। অর্থাৎ জননী সত্তাটা তার মধ্যে একটু প্রবল, কিন্তু সেটাও আবার খণ্ডিত। এই অর্থে খণ্ডিত যেহেতু সে পঙ্গু, ফলে বেশি চলাফেরা তো সে করতে পারে না। ফলে কুবেরের দেখাশোনা করা, এই সব কিছুর মধ্যে সে নিজেকে ইনভলভ করতে পারে না। তার পুরোটাই যতটুকু তার জননী সত্তা, তার কল্যাণময়ী মূর্তি, সেটা সম্পূর্ণরূপে আবর্তিত হয়েছে তার সন্তানদেরকে ঘিরে। তবে কুবেরকে ঘিরে তার আশা আকাঙ্ক্ষাও নিঃসন্দেহে রয়েছে। আমরা দেখতে পাবো যে উপন্যাসের একেবারে শুরুর দিকে ইলিশের মরশুমে যখন কুবের মাছ ধরতে যাচ্ছে এক প্রকার জ্বর গা নিয়েই, তখন কুবেরকে বারবার কপিলা মালা গৃহ থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল যে তোমার এই শরীর অসুস্থতা নিয়ে যেতে হবে না। যদিও কুবের সে কথায় পাত্তা দেয়নি, কারণ ইলিশের মরশুমে শরীরের রোগ নাড়া নিয়ে ভাবলে চলবে না। ফলে মানে স্ত্রী রূপে তার ভূমিকা সে পালন করেছে, কিন্তু প্রেয়সী সত্তারূপে নারীর যে ছলাকলা, যে হাসি ঠাট্টা, কৌতুক প্রিয়তা, যে রহস্যময়তা, যেটা কপিলার মধ্যে ছিল, সেটা কিন্তু মালার মধ্যে ছিল না। ফলে মালাকে ঘিরে কুবের আপাতভাবে সুখী হলেও কোথাও তার মনের মধ্যে একটা অতৃপ্তি ছিল। পদ্মা নদীর মাঝি সে, উন্মুক্ত প্রকৃতির মতোই তার মন। সেই মুক্ত প্রকৃতির মতো চঞ্চলা নারীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা প্রেয়সী সত্তা নিয়ে, সেই বৈশিষ্ট্যে সমৃদ্ধ হয়ে সেই প্রেয়সী সত্তার আবেদন নিয়ে কুবেরের জীবনে প্রবেশ করলো কপিলা। কপিলার মধ্যে সবথেকে বড় দিক হচ্ছে কপিলা যেন একটা রহস্যময়ী নারী। সে সবসময় হাসি ঠাট্টা করে, কৌতুক করে, ছলচাতুরি করে। তার সেই যে চপল নারী মূর্তি, সেটা একটা প্রেয়সী সত্তার একটা আঙ্গিককে তুলে ধরে, যেটা কুবের কখনো মালার মধ্যে পায়নি। ফলে কপিলা তাকে স্বপ্ন দেখায়। অন্যদিকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে কপিলা শুধুমাত্র প্রেয়সী সত্তা নিয়েই ধরা দিয়েছে তা কিন্তু নয়। কপিলার মধ্যে এই প্রেয়সী সত্তার সঙ্গে এই ছলচাতুরি, এই হাসি ঠাট্টা, এই কৌতুক, এই চপল একটা মূর্তির সঙ্গে একই সঙ্গে কিন্তু একটা জননী সত্তা, একটা স্নেহময়ী, কল্যাণময়ী একটা মূর্তিও আমরা কিন্তু কপিলার মধ্যে লক্ষ্য করব।
যেমন আমরা উপন্যাসের কিছু অংশ যদি একটু পড়ে নিই, সেখান থেকেই দেখতে পাবো যে সারা রাত্রি পদ্মার বুকে কাটাইয়া আসিয়া এখন সে না চাহিতে পা দোহার জল পায়। পান্তা ভাতের কাঁসিটির জন্য হাঁকাহাঁকি করিতে হয় না। খাইয়া উঠিবা মাত্র তামাক আসে, প্রস্তুত থাকে তাহার দীর্ঘ মলিন শয্যা, এবং ফাঁক পাইলেই কোনোদিন গোঁপ ধরিয়া টান দিয়া, কোনোদিন একটা চিমটি কাটিয়া হাসি চাপিয়া চোখের পলকে উধাও হওয়া। ঘুম আসিবার আগেই কপিলা তাহাকে স্বপ্নও আনিয়া দেয়। এই যে সারা রাত্রি পদ্মার বুকে কাটিয়ে যখন ঘরে ফেরে আমাদের কুবের, তখন মালা কখনো তার জন্য পা ধোয়ার জল রাখতো না, পান্তা ভাতটা এগিয়ে দিত না, কুবেরকে নিজেকেই হয়তো বেড়ে খেতে হতো। কিন্তু আজ সে ঘরে ফিরলেই তার পা ধোয়ার জল এগিয়ে আসে, পান্তা ভাতটা এগিয়ে দেওয়া হয়, তার বলা যেতে পারে তাকে তামাকটা এগিয়ে দেয়। শুধু তাই নয়, নদীর তীর পর্যন্ত, ধার পর্যন্ত কখনো কখনো কুবেরের পিছু পিছু কপিলা চলে যায়, তাকে গিয়ে তামাকটা এগিয়ে দেয়। এই যে নারীর পেয়সী সত্তা, তার যে একটা ছলাকলা, হাসি ঠাট্টা মশকরার পাশাপাশি তার এই যে পুরুষকে সাহচর্য দেওয়া, তার পাশে থাকা, তার কোনটা প্রয়োজন না প্রয়োজন সব কিছুতে তার সঙ্গে নিজেকে সংযুক্ত রাখা, অর্থাৎ জননী সত্তা, গৃহিণী সত্তার মতো একটা দিক, কল্যাণময়ী একটা রূপ, আবার তার সঙ্গে প্রেয়সী সত্তা, এই দুটোর যে একটা সংশ্লেষ আমরা কপিলা চরিত্রের মধ্যে লক্ষ্য করব, এটা কিন্তু কুবেরকে আকৃষ্ট করে। সেই জন্যই না কুবের বলে যে ঘুম আসিবার আগেই কপিলা তাহাকে স্বপ্নও আনিয়া দেয়। এই যে স্বপ্ন দেখায় যে নারী, সে নারীকে তো ভোলা সম্ভব নয়। তাই শ্যামদাস তাকে ফিরিয়ে নিয়ে গেলেও শ্যামদাসের বাড়িতে কুবের একবার কপিলাকে দেখার জন্য ফিরে যায়। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে কুবেরের জীবনে সত্য হয়ে ওঠে কপিলা। আমরা দেখতে পাবো যে কেমন করে দীর্ঘদিন পর যখন কুবের ফিরছে, এবং এর মধ্যে রাসু তার সঙ্গে যেহেতু গোপীর বিবাহ দেওয়া হয়নি, তাই প্রতিশোধ নিতে সে প্রীতম মাঝির ঘটিটাকে চুরি করে সেটাকে সে তার বাড়িতে, কুবেরের বাড়িতে রেখে দেয়, এবং পুলিশ গিয়ে সেটাকে কুবেরের বাড়ি থেকে উদ্ধার করে এবং তাকে ধরার জন্য চৌকিদার উঁত পেতে রয়েছে। তখন আগে ভাগেই আমরা দেখতে পাবো একটা সাদা কাপড় পরে নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের কপিলা। আগাম খবর দেয় যে কুবেরের বাড়ি ফিরে যাওয়া বিপজ্জনক। এখানেই তো নারীর কল্যাণময়ী মূর্তি, যে নারী কুবেরের শুধু ভালো চায়, তার পাশে থাকতে চায়, তার বিপদের আঁচ থেকে তাকে বাঁচিয়ে রাখতে চায়। তাই আগে থেকেই খবর দেয় যে বাড়িতে ফিরে গেলেই তোমাকে জেলে নিয়ে যাওয়া হবে। এবং শেষ পর্যন্ত যখন কুবের ওই ময়নাদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দেয়, যে ময়নাদ্বীপ নিয়ে অনেক কথা আছে, সেখানে মানুষের পক্ষে বেঁচে থাকা খুব কঠিন একটা সংগ্রাম, সেখানে তো কুবেরই চলে যেতে পারতো, কপিলার তো সেখানে যাবার কথা নয়। কপিলা কিন্তু সেই পথেও কুবেরের পাশে দাঁড়ায় এবং অনায়াসে সে বলতে পারে যে আমারই নিভা মাঝি লগে, অর্থাৎ আমাকে সঙ্গে নেবে। এই যে কুবেরের সঙ্গে কপিলা চলে যাচ্ছে, এটাও খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ কিছু সম্পর্ক আছে যাকে ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কের তথাকথিত হিন্দু নিয়ম শাস্ত্র মেনে যা তৈরি হয়, সেই সমস্ত নিয়মের নিগড়ে বিধে চিহ্নিত করা যায় না। কিছু সম্পর্কের হয়তো কোনো নামই হয় না। কুবের এবং কপিলার সম্পর্কটা সেরকমই একটা সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কুবের কপিলাকে নিত্য নতুন রূপে আবিষ্কার করে। কপিলা প্রতি মুহূর্তে নিজের ছলাকলাই যেমন কুবেরকে আকৃষ্ট করে, তেমনি নিজের কুবেরের প্রতি যে দায়িত্ব, কর্তব্যবোধ, যে কল্যাণ ভাবনা, সেটা দিয়ে প্রতি মুহূর্তে কুবেরের মন জয় করে নেয়। তাই এই ময়নাদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দেয় যখন কুবের, তখন সেই নতুন বিপজ্জনক স্থানে কুবেরের পাশে থাকে কপিলা। এবং লক্ষণীয় যে সে যখন নদী তীরে লুকিয়ে লুকিয়ে আসে কুবেরকে খবর দেবার জন্য, তখন তার পরনে ছিল একটা সাদা কাপড়। এটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যে সে কেন সাদা কাপড় পরে এসেছিল। কোথাও কি মনে হয় না যে শ্যামদাসের সঙ্গে তার যে সম্পর্কটা, সেটা থেকে সে কোথাও যেন বেরিয়ে এলো? এই সাদা কাপড় যেন তার পূর্বের যে দাম্পত্য সম্পর্ক তাকে অস্বীকার করে, কারণ শ্যামদাসের সঙ্গে সে খুশি নয়। শ্যামদাস তাকে খাঁচার বন্দি পাখির মতো রেখেছিল, সেখান থেকে সে বেরিয়ে যেতে চায়। নতুন পৃথিবী, নতুন জীবন, ময়নাদ্বীপ, সেখানে সে কুবেরের সঙ্গে মুক্তভাবে প্রাণ চঞ্চলতা নিয়ে বাঁচতে চায়। তাই সাদা কাপড়টা যেন তার কাছে একটা প্রতীকী তাৎপর্য আনে, যে শ্যামদাসের সঙ্গে যে সম্পর্ক, তা যেন বৈধব্যের সাদা রঙে সে পুরোটাই মিটমাট করে দিয়ে নতুন জীবন শুরু করতে চলল কুবেরের সঙ্গে। এই তাৎপর্যও কিন্তু একটা তুলে ধরে। ফলে কুবের এবং কপিলার সম্পর্ককে নিছক যৌনতার সম্পর্ক বা কামুক সম্পর্কের আলোকে বিচার করা কখনোই চলে না। কারণ জেলেপাড়ার চরিত্রদের, পুরুষদের সম্পর্কে
এই কামুকতার বৈশিষ্ট্য, প্রয়োজনের সম্পর্কের নিরিখে তাদের চরিত্রকে দেখার একটা প্রবণতা আছে, কিন্তু কুবেরের সঙ্গে কপিলার সম্পর্কের মধ্যে কোথাও মানিক বন্দ্যোপাধ্যায় সেই যৌনতার এতটুকু প্রশ্রয় দেননি। একটা নিষ্পাপ, নিখাত, একটা কল্যাণময় সম্পর্কের যেন একটা আবেদন কুবের এবং কপিলার মধ্যে আমরা লক্ষ্য করি, সেটাকেই কিন্তু আমাদেরকে এখানে ভাবতে হবে। এরপর আমরা যে চরিত্রটির কথা এখানে বলবো সেটা হচ্ছে হোসেন মিয়ার চরিত্র। আমরা আমাদের আগের আলোচনাতেই কিন্তু বলে দিয়েছি যে হোসেন মিয়া আর ময়নাদ্বীপ সমার্থক, ময়নাদ্বীপের তাৎপর্য কী সেটা আমরা আমাদের আগের আলোচনায় তুলে ধরেছি। ফলে এই নিয়ে ময়নাদ্বীপ নিয়ে আজকে আর কোনো কথা বলবো না। খুব সংক্ষেপে এই উপন্যাসের যে প্রধান প্রধান চরিত্র তার মধ্যে হোসেন মিয়াকে একটি অন্যতম চরিত্র বলা যায়। সেই চরিত্র নিয়ে দু চার কথা যদি বলি তাহলে বলতেই হয় যে হোসেন মিয়া এই উপন্যাসের মধ্যে একটা বাইরের জগতের জানালা বা খোলা হাওয়ার মতো। এই যে কুবেরেরা যারা উপার্জন করবার জন্য দিনরাত খাটে, অথচ চালানবাবু থেকে শুরু করে ধনঞ্জয়ের মতো মালিকেরা তাকে শোষণ করে, বঞ্চনা করে, তাদের জীবনের যে কষ্ট, সেই কষ্ট থেকে তাদেরকে বেরিয়ে আসবার যেন একটা পথ দেখায় হোসেন মিয়া। হোসেন মিয়াও আগে অন্যের নৌকায় কাজ করত, একসময় রুক্ষ চুল, ছেঁড়া ফাটা পোশাক নিয়ে সেও ঘুরে বেড়াতো। সেই হাঘরে মানুষটাই একদিন কি হলো না, আজ তার প্রচুর নৌকা, তার অনেক কাজ কারবার রয়েছে এবং ময়নাদ্বীপের মতো একটা জায়গা সে নিলামে কিনে সেখানে জমিদারি পত্তন করতে চায়। ফলে কুবেরদের মতো মাঝিদের জীবনে হোসেন মিয়াকে বলা যেতে পারে একটা সম্ভাবনার ইঙ্গিত। অর্থাৎ মানুষ চেষ্টা করলে তার পূর্ববর্তী জীবনের দুঃখ, দারিদ্র্য, কষ্ট থেকে বেরিয়ে নতুন জীবনের হাতছানিতে, নতুন স্বপ্নে নিজেকে আবার গড়ে তুলতে পারে। আমাদের মনে হয় যে পদ্মা নদীর মাঝি উপন্যাসে কেতুপুর গ্রামের যে দারিদ্র্য বঞ্চিত শোষিত যে জীবন, সেই জীবনে তা থেকে বেরিয়ে আসবার একটা প্রেরণা দাতা বলা যেতে পারে আমাদের হোসেন মিয়াকে। কারণ হোসেন মিয়া তো প্রতি মুহূর্তে তাদের পাশে থেকেছে। ঝড়ে যখন তাদের ঘর বাড়ি ভেঙে গেছে তখন তাদেরকে সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছে, বিনিময়ে তাদের থেকে কিচ্ছু প্রত্যাশা সে করেনি। যখন যেমন পারবে তেমনটুকু দিলেই হবে। শুধু তাই নয়, আমরা এটাও লক্ষ্য করব যে হোসেন মিয়ার ময়নাদ্বীপ সম্পর্কে সত্যি একটা প্রসঙ্গ আছে যে সেটা খুব বিপজ্জনক, কিন্তু সেখানে কোনো পশু নেই। সাপের উপদ্রব রয়েছে, মশার উপদ্রব রয়েছে, কিন্তু সেখানে সবথেকে বড় যে বৈশিষ্ট্য যে এমনিতেও তো কুবেরের মতো মাঝিরা ঠিকমতো খেতে পায় না, শোষিত হয়। না হয় আরেকটু পরিশ্রম করে যদি একটু ওই ময়নাদ্বীপটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তারপরে তার কোনো সমস্যা থাকে না। হোসেন মিয়া তো স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই দ্বীপে যে যার মতো করে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করুক, চাষাবাদ করার সময় তারা যে ফসল ফলাবে তার থেকে খাজনা সে আদায় নেবে না। খাজনা সে জোরদার মহাজন নয় যে তাদের থেকে শুষে নেবে, তাদের থেকে সে কোনো কিছু আদায় করবে না। তারা খুশি হয়ে যেটুকু দেবে যদি দেয়, কিন্তু তাদের থেকে কোনো ন্যায্য দাবি বা তাদের থেকে কোনো জোর করে কিছু খাজনা আদায় করবার মহাজনী মানসিকতা কিন্তু হোসেন মিয়ার নেই। শুধু তাই নয়, যতদিন না জমি চাষ করতে পারছে ততদিন তাদের খাবার দাবারের সমস্ত ব্যবস্থা হোসেন মিয়া নিজে করেছে। ফলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ময়নাদ্বীপ যতই বিপজ্জনক হোক, কোথাও যেন কুবেরের মতো মাঝিদের কাছে একটা নতুন জীবনের হাতছানি দেয় এই হোসেন মিয়ার ময়নাদ্বীপ, যেখানে শোষণ নেই, বঞ্চনা নেই। আমরা লক্ষ্য করব কুবেরের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে এই প্রসঙ্গটা উঠে আসে যে হোসেন মিয়া তার ময়নাদ্বীপে কোনো মন্দির কিংবা মসজিদ তৈরি করতে দেয়নি। এর থেকে একটা স্পষ্ট ভাবনা আসে যে হোসেন মিয়া নিজে মুসলমান হলেও তিনি কিন্তু মুসলমানদের পক্ষ সমর্থন করা বা কোনো বিষয় সেগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। তার যে ময়নাদ্বীপ সেটা আসলে জাতপাত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে একটা ক্ষেত্র, যেখানে মানুষ যেমনভাবে ফসল ফলাবে তেমনভাবে নিজেকে তৈরি করবে, যেখানে মানুষ নিজের স্বাধীনতা নিয়ে নিজের পরিশ্রম নিয়ে কাজ করবে, যেখানে কারো পরিশ্রমের ফসল কোনো মহাজন কোনো মালিকপক্ষ শোষণ করবে না। এই যে একটা ময়নাদ্বীপের ভাবনা, এই ভাবনাটা কিন্তু কোথাও যেন আঞ্চলিক উপন্যাস নিয়ে এই যে প্রেক্ষাপট, সেই আঞ্চলিক গণ্ডির মধ্যে আটকে পড়া মানুষগুলোর শোষিত বঞ্চিত জীবন ও জগৎ থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের জীবনকে একটা নতুন সম্ভাবনার পথে নিয়ে যাওয়ার একটা রোম্যান্টিক চিন্তা চেতনা ও আদর্শের একটা মূর্ত প্রতীক বলা যেতে পারে হোসেন মিয়ার ময়নাদ্বীপ। কারণ এই ময়নাদ্বীপ যেন আমাদের কাছে একটা শোষণহীন সমাজতান্ত্রিক সমাজের একটা চিত্রকে তুলে ধরে, এবং হোসেন মিয়া ছাড়া কখনো ময়নাদ্বীপের কথা ভাবাও যায় না। ময়নাদ্বীপের কথা আগেও আমরা বলেছি, সে কথা বললাম, তাই একটু হোসেন মিয়াতে ফিরে গিয়ে যেটা বলতে হয় যে হোসেন মিয়া যেভাবে সামান্য পরের নৌকায় কাজ করা থেকে শুরু করে আজকে যেভাবে সে নিজেকে তৈরি করেছে, যেভাবে সে পাঞ্জাবি গায়ে দিয়ে থাকে, মাথায় সে কলপ দেয়, বাবু সে যে ঘুরে বেড়ায়, কিন্তু তারপরেও মাটির সঙ্গে তার যোগটা কিন্তু ছিন্ন হয়নি। বড়লোক অপেক্ষায় ওই কুবেরের মতো মাঝিদের পরিবারের সঙ্গেই কিন্তু তার যোগটা সবথেকে বেশি, আত্মীয়তা সবথেকে বেশি।
হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করবার বিষয়। এবং শুধু তাই নয়, তার মধ্যে একটা দার্শনিক প্রকৃতি, একটা কবি স্বভাব রয়েছে। সে স্বপ্ন দেখে, সে তিল তিল করে ময়নাদ্বীপটাকে গড়ে তুলতে চায়। সেই বিপজ্জনক ময়নাদ্বীপটাকে যদি আজকে কেউ গ্রহণ করে, তাহলে একদিন সেই বিপজ্জনক ময়নাদ্বীপটা আর বিপজ্জনক থাকবে না, এবং সেই দ্বীপের যা সম্ভাবনা সে কথা আমরা আগেই বললাম। এই মানুষটা গান বাঁধে, তার একটি গানের কথা আমাদের মনে পড়বে, যেখানে গানটির বক্তব্য এরকম: নিন ভাঙে না, দিল জাগে না, বিধির বুকের শির, পাড়ি দিবার সময় গেল, মাঝি তবু থির। মাঝি কত ঘুমাইবা। এই যে মাঝি কত ঘুমাইবা, পাড়ি দিবার সময় গেল। পাড়ি দেওয়ার অর্থ হচ্ছে নতুনের পথে পাড়ি দেওয়া, নিজের বর্তমান দুরবস্থা থেকে একটা নতুন সম্ভাবনার ক্ষেত্রে পাড়ি দেওয়া, অর্থাৎ নতুন পৃথিবী, নতুন জীবন, নতুন স্বপ্নকে জীবনে আনবার জন্য পাড়ি দেওয়া। এই পাড়ি দেওয়ার অর্থ তার মানে কুবেরের মতো মাঝিদের তাদের দারিদ্র্য বঞ্চিত জীবন থেকে একটা সম্ভাবনাময় ভালো জীবনের পথে পাড়ি দেওয়ার তাৎপর্য বহন করে। এবং যখন সে বলছেন, তিনি বলছেন মাঝি কত ঘুমাইবা। এই যে মাঝি কত ঘুমাইবা, এই শুধু হোসেন মিয়া আমাদের কুবেরকে বলছে না, সমস্ত কেতুপুরের মাঝি সম্প্রদায়কে বলছে আর কত ঘুমাবে, অর্থাৎ কতদিন তোমরা এই মালিক পক্ষের শোষণ বঞ্চনাকে মেনে নেবে, এবার তো জাগো। অর্থাৎ শোষিত বঞ্চিত জেলে জীবনের একটা উত্তরণের ভাবনাকে যেন এখানে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়েরই একটা প্রোটাগনিস্ট চরিত্র বা প্রতিনিধি চরিত্র হয়ে হোসেন মিয়া এই মাঝি সম্প্রদায়ের কাছে রাখছেন। তার গান আঞ্চলিক পরিমণ্ডলে লোকসংস্কৃতির একটা তাৎপর্যকে বহন করছে, এবং সেই তাৎপর্য যেন একটা জনসচেতনতার বার্তা দিচ্ছে যে মাঝি কত ঘুমাইবা, এবার নিজের অধিকার বুঝে নাও, তোমরা ময়নাদ্বীপে যাও, নতুন করে বসতি স্থাপন করো, নিজের অধিকার নিজে বুঝে নাও, যতটুকু পরিশ্রম করবে তার ফসল সবটাই তোমরা ভোগ করবে, তোমাদের কষ্টার্জিত ফসল অন্য কেউ আত্মসাৎ করবে না। ফলে নতুন পৃথিবীর স্বপ্ন আঞ্চলিকতার গণ্ডিকে অতিক্রম করে একটা চিরকালের শাশ্বত সত্যের বা কল্যাণমুখী সমাজ ভাবনার বা সমাজতান্ত্রিক চেতনার যে ভাবনা মানিক বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদী চেতনা থেকে তিনি গ্রহণ করেছিলেন, তার সাহিত্যে আছে, সেটা এই উপন্যাসেও আছে। এবং তার ফলে কুবেরের ময়নাদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার মধ্য দিয়েই আঞ্চলিকতার গণ্ডিকে অতিক্রম করে ওই উপন্যাসটা যেন শাশ্বতকালের যে মানব জীবন প্রবাহের অনিবার্যতা তাকে যেন মেনে নিয়ে সাহিত্যের চিরন্তন আবেদনটাকেই রক্ষা করেছে। আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।